ঠান্ডা হাওয়ায় শরীর কেঁপে উঠছে বারবার। অস্থি মধ্যস্থ মজ্জাও ঠান্ডার প্রখরতা টের পাচ্ছে প্রবলভাবে। চোখে ঘুমের প্রবল আস্তরণ থাকলেও আমার কান স্পষ্ট শুনতে পায় একটা ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠ। সে আমাকে ফিসফিসিয়ে বলছে, দেখ আমার দিকে, একবার চোখ মেলে দেখ না, আমার মধ্যেই মিশে যাবি। আয় আয় আমার কাছে, মানুষ চক্ষু খুলে দেখ একবার আমাকে, দেখ দেখ আমার দিকে দেখ। সেই দৃঢ় ঠান্ডা কণ্ঠস্বরের সাথে সাথে ঘরের বাতাস আরো শীতল হয়ে ওঠে। মনে হয় আমি বিছানায় তোষকের ওপরে নয়, পাহাড়ে ঠান্ডা বরফের চাদরে শুয়ে আছি, আর কেউ তার হাতের ঠান্ডা পরশে আমার উষ্ণ নিঃশ্বাস রোধ করবার চেষ্টা করছে। আমার দম বন্ধ হয়ে আসে। ঘুমন্ত চোখ খুলে আমি তৎক্ষণাৎ বিছানায় উঠে বসে বুঝতে পারি এতক্ষণ আমি ঘুম ঘরে এক অলৌকিক স্বপ্নের মধ্যে ছিলাম। পাশে কিশোরী দিব্যি শুয়ে ঘুমোচ্ছে, তার নাসিকা গহ্বর থেকে গর্জনের মৃদু শব্দ পর্যন্ত নির্গত হচ্ছে। চোখ খুলে অচেনা ঘর এবং অপরিচিত বিছানার পাশে কিশোরীকে দেখে আমি প্রথমে একটু চমকেই উঠেছিলাম, কিন্তু চোখ কসলাতে কসলাতে তৎক্ষণাৎ আমার মনে পড়ল আমরা এখন গাংনাপুরে ডাক্তার মহিম সান্যালের বাড়িতে রয়েছি। স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই জরাজীর্ণ মাটির কুঁড়েতে বসে রাত জাগায় যে এই দ্বিপ্রাহরিক ঘুমের একমাত্র কারণ, সেটা বুঝতে আর আমার বাকি থাকে না। কারণ মানুষ গভীর ঘুমের কবলে না পড়লে ভুলভাল স্বপ্ন কিংবা এমন নাসিকা গর্জন করে না। কিন্তু স্বপ্নটা কি শুধুই স্বপ্ন, নাকি কোনো অর্থ বহনকারী সংকেত, সেটা কিছুতেই বুঝতে পারি না। তাই ধীর পায়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসি। তবে আজ দুপুরে ডাক্তার ভগিনী ভাঙা কলাইয়ের ডালটা ভীষণ সুন্দর রেঁধেছিল, সাথে বেগুন ভাজা, শাকের তরকারি আর সর্ষে বাটা দিয়ে কচি বাটা মাছটাও যদিও তুলনাহীন ছিল, কিন্তু ভাঙা কলাইয়ের ডালটা আমার ভীষণ মন কেড়েছে। তবে শুধু যে আমার মন কেড়েছে এমনটা একেবারেই নয়। তারানা তার কিশোরীও ডাল আর বেগুন ভাজা যোগেই প্রথম পাতে সব ভাত শেষ করেছে আজ। অমন সুস্বাদু ব্যঞ্জন ভোজনের পর এমন একটা নাসিকা গর্জিত ঘুম দেওয়াটা অন্যায় কিছু নয়, বরং সেই ব্যক্তির ঘুম ভাঙানোটা বরঞ্চ ঘোর পাপ। তাই পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে দরজাখানা নিঃশব্দে টানার চেষ্টা করি, কিন্তু নিঃশব্দে টানার চেষ্টা করলেই কি আর নিঃশব্দে দরজা বন্ধ করা যায় নাকি? সেই অল্প একটু ক্যাঁচ করে হেঁচকি তোলার মতো শব্দ হয়। আসলে এটাই ডাক্তার বাড়ি আর তার সাজসজ্জার বয়সের পরিচয় দিচ্ছে, যে এটা কতদিন ধরে দাঁড়িয়ে রয়েছে। সেসব যাই হোক, দরজার পাল্লা হেঁচকি তুললেও কিশোরীর ঘুমের ব্যাঘাত ঘটে না। কিশোরী ঘরে নিশ্চিন্তে ঘুমোয়। আমি তারানাথের খোঁজে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। গ্রাম বাংলার মাটির দোতলা বাড়ি, তবে একটু অন্যরকম সিঁড়িগুলো একেবারেই ছোট নয়, শক্তপোক্ত কাঠের তৈরি সিঁড়ি। পা দিয়ে নামলে মনে হয় তাদের গম গম আওয়াজ নিজেদের পোক্ততার পরিচয় দিতে ব্যস্ত। শীতের দুপুর গড়িয়ে বিকেল হয় ক্ষণিকতার জন্য, তবে বিকেল শীতের হোক কিংবা গ্রীষ্মের, সে সব সময়ই বড় মায়াময়। আমি সিঁড়ি থেকে নেমে নিচের দালান পেরিয়ে উঠোনে এসে দেখি ডাক্তার ভগিনী বসে কাঁথা সেলাই করছেন। বাড়িটা মাটির হলেও বেশ বড়। বাড়ির উঠোন লাগোয়া ডিসপেন্সারিতে একটা তালা ঝুলছে। সকালে এসে যদিও ওই ডিসপেন্সারিতেই প্রথম গিয়েছিলাম আমরা। কিশোরীর শোনা কথা অনুযায়ী সত্যি সেখানে দেখে ভয় পাওয়ার মতন কিছুই ছিল না। বেশ কিছু রঙিন ওষুধের পাত্র, দরকারি শুকনো জড়িবুটি ছাড়া আর বিশেষ কিছু নেই। আর যা রয়েছে তা হলো ডাক্তারের বাবার সংগ্রহ করে রেখে যাওয়া বেশ কিছু মূর্তি, পুঁথি, পাথরের তামার ফলক আর একটা পটচিত্র ছাড়া ডিসপেন্সারিতে তেমন কিছুই নেই। তবে যে পটচিত্রটা, অর্থাৎ যে ফুলের চিত্রটা দেখে ডাক্তার পুত্র ভয় পেয়ে বধির হয়ে গেছে, সেটা দেখে আমরা তেমন কিছু বুঝতেই পারিনি।
তবে এমন অদ্ভুত ফুলের ইহজগতে কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। না হলে তা যদি হতোই তারানাথ তো কিছু বলতো। তবে একটা জিনিস খুবই অদ্ভুত, তারানাথ ওই চিত্রটাকে দেখার সাথে সাথেই বলেছিল, বুঝলে ডাক্তার, কদিন তোমায় এই ডিসপেন্সারিটা বন্ধ রাখতে হবে। বাড়ির কেউ, এমনকি তুমিও, আমার অনুমতি ছাড়া এই স্থানে আসবে না। এখন এই ঘর তালা দিয়ে বন্ধ করে দাও। তারানাথ কথাটা বলার পরে আমার ভীষণ জানতে ইচ্ছে হয়েছিল যে কেন তালা বন্ধ রাখতে হবে ডিসপেন্সারি। কিন্তু তার কথা দ্রুততা আর দৃঢ়তার কারণে আমি তাকে কিছুই জিজ্ঞেস করতে পারিনি। হয়তো কিশোরীও একই কারণে নিশ্চুপ ছিল। তবে ও আজ এখানে আসার পর থেকেই, বিশেষ করে ওই পটচিত্রটা দেখার পর থেকেই ও আরও বেশি চুপ করে গেছে। হয়তো পুরো বিষয়টা ভীষণ মনোযোগ দিয়ে অনুভব করার জন্যেই এমন চুপ করে রয়েছে সে। তাই আমি ওই বিষয় নিয়ে আর বেশি ভাবিনি। তারানাথ কথাটা বলার সাথে সাথেই ডাক্তার ডিসপেন্সারি বন্ধ করে তালা দিয়ে দিয়েছিল। বিকেলের পড়ন্ত আলো এসে পড়েছে গাংনাপুরের ডাক্তার বাড়ির উঠোনে। ডাক্তার ভগিনী আপন মনে কাঁথা সেলাই করতে করতে বলছে, এই এমন সুন্দর আলো নাকি বাচ্চার সহ্য হয়নি। এই আবার কেমন রোগ তা কে জানে, বাচ্চা যে কবে সারবে কে জানে। আমি দূর থেকেই তার নিপুণ হাতে নকশিকাঁথার নকশা করা দেখতে দেখতেই তার কথাগুলো শুনতে পাই। খারাপই লাগে ভদ্রমহিলার কথাগুলো শুনে। হ্যাঁ, তাকে মহিলাই বলা চলে, কারণ খুব ভুল না হলে সে মধ্য 30-এ পদার্পণ করেছে বেশ কয়েক বছর আগেই। তবে তাকে দেখে তার বয়স আন্দাজ করা মোটেই সহজ কাজ নয়। এই বাড়িতে আসার পরে প্রথমে তো আমি তাকে ডাক্তার সান্যালের পত্নী ভেবে ভুল করেছিলাম, কিন্তু পরক্ষণে ডাক্তার সান্যালের কথা শুনে বুঝলাম ইনি কমলাবালা দাসী, ডাক্তার সান্যালের ভগিনী। স্বামীর ঘর সে করতে পারেনি তার স্পষ্টভাষী স্বভাবের জন্যে। স্বামী কর্মসূত্রে শহরে থাকতেন, তাই শাশুড়ির সাথে বনিমনা না হওয়ায় শ্বশুর বাড়ি তাকে ত্যাগ করেছে। তবে মহিলার মধ্যে সংসার না হওয়ার কোনো রকম দুঃখের লেশ দেখতে পাওয়া যায় না। বরং সে তার ভাইপো বৌদির ঘরে হঠাৎ নেমে আসা অশান্তির জন্যে তাকেই সবথেকে বেশি দুঃখিত বলে মনে হয়। হ্যাঁ, তাকে দেখলে হয়তো অনেকেই বলবে বাপের বাড়ির প্রতি এত পীড়িতের জন্যই হয়তো তার সংসার হয়নি। কিন্তু আমার মনে হয় মানুষ যেখানে যেভাবে যাদের ভালোবেসে ভালো থাকবে সেখানে সেভাবেই ভালো থাকা উচিত। আর ওই মহিলা সেটাই করছে, তাই প্রথম থেকেই তার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। কিন্তু ওই যে ঘর ছেড়ে বাইরের কোনো কিছুই ভালো লাগা উচিত নয়, তাই একটু গলা খাকড়েই আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা শুনছেন, ঠাকুরমশাই আর ডাক্তারবাবু কোথায় বলতে পারবেন? দাদা ঠাকুর মশাই সদরের পাশে মাঠে আছেন বোধহয়। তার উত্তরের সাথে আমি সদরের দিকে পা বাড়াই। ঠিক সেই সময় শুনতে পাই আর এক মহিলার কণ্ঠস্বর। সে চেঁচিয়ে বলছে, দৌড় খুলে দাও বলছি, ওরা আমায় ডাকছে। দৌড় খুলে দাও বলছি, ওরা আমায় ডাকছে। আমি ওদের কাছে যাব, খুলে দাও বলছি, খুলে দাও। কথাগুলোর সাথে সাথে নিচের একটা বন্ধ ঘরের ভিতর থেকে দরজা ধাক্কানোর শব্দ শুরু হয়। ক্রমাগত দরজা ধাক্কানো এবং তার সঙ্গে চিৎকার শুনে আমি সদর দরজার দিকে যেতে যেতেই থেমে যাই। কমলা দেবী আমার থেমে যাওয়া লক্ষ্য করে বলে, ভয় নেই, বউ দিনে রাতে মাঝে মাঝে এমনই করে, আবার নিজেই থেমে যাবে। মহিলার কথা শুনে মনে মনে আমার একটু খারাপ লাগে। সব থেকে বেশি কষ্ট হয় ডাক্তার মহিম সান্যালের কথা ভেবে। ভদ্রলোকের ভাগ্যদেবী মোটেই তার প্রতি প্রসন্ন নন। এক তো তার ভগিনী নিজের সংসার থেকে বিতাড়িত, একজন দাদা হয়ে সেটা মেনে নেওয়া ভীষণ কষ্টের, সে ভাই যতই সমাজে সুপ্রতিষ্ঠিত হোক না কেন। তার উপর হঠাৎ ধেয়ে আসা কোনো এক ঝড়ে তার পুত্র স্ত্রী দুজনেরই এমন টালমাটাল অবস্থা। বিকেলের আলো প্রায় মিইয়ে যেতে বসেছে। সদর দরজা দিয়ে বেরিয়ে পাশের মাঠের দিকে তাকিয়ে দেখি দিগন্ত বিস্তৃত মাঠে বিকেলের আলো যেতে বসেছে। দূরে তাকিয়ে দেখলাম পাশের সর্ষে ক্ষেতের পাশে তারানাথ তার ডাক্তার বসে তামাক টান দিচ্ছে। আসার সময় খেয়াল করেছিলাম বাড়িটা চারপাশে সুন্দর সর্ষে ক্ষেত রয়েছে। আল ধরে একটু এগিয়ে ঠিক আমরা দোতলায় যেই ঘরটায় রয়েছি একদম তার পেছনেই এসে উপস্থিত হই।
তারানাথ ডাক্তারের সাথে কথা বলছেন। আমি তাদের কাছে আসতে আসতেই শুনতে পেলাম ডাক্তার তারানাথের উদ্দেশ্যে বলছে, ঠাকুরমশাই, ওই পট তো বহু যুগ ধরে এ বাড়িতে রয়েছে। বাবার নেশা ছিল এদিক ওদিক ঘুরে বেড়ানো, আর সেই সময় বাবা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করেছিল। নানান রকম মূর্তি তিনি ঘরে নিয়ে এলে মা বেশ রাগ করতেন, বলতেন সব মূর্তি ঘরে রাখা যায় না, কোনটা কোন দেবী মূর্তি না জেনেই বাড়িতে নিয়ে চলে এলে হয় না। আসলে মা ভীষণভাবে এগুলো মানতেন, আর উনি বিশ্বাস করতেন সবসময় মনের ইচ্ছে হলেই যা কিছু করা যায় না। হ্যাঁ, ঠিকই তো বলতেন। সব মূর্তি ঘরে রাখতে নেই। মূর্তি মানেই সাধারণ গৃহী তাকে জল ফুল দিয়ে পুজো করতে পারবে, এ ধারণা একেবারে ভুল। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো বলছেন মূর্তির জন্য কিছু হয়নি। আর হ্যাঁ, আমার পুত্র অশোক, সেও তো চিৎকার করে মাটিতে পড়ে গিয়েছিল। তখন ওই পটে আঁকা ফুলের চিত্রের দিকেই চেয়েছিল, আর অদ্ভুতভাবে বলেছিল, ওরা ডাকছে বাবা, ওখানে যাব, ওরা ডাকছে আমাকে। সেটাই ছিল ওর শেষ কথা। তারপর থেকে না তো আলো সহ্য করতে পারে, না তো কোনো কথা বলে। সে একইভাবে ওই নিচের কোণার ঘরে নিজেকে বন্দি করে রাখে। এক ফোঁটা ঘরের মধ্যে আলো জ্বললে গর্জন শুরু করে। উফ, সে কি ভয়ঙ্কর গর্জন! ঠাকুরমশাই, আমার ছেলেকে আপনি আগের মতো ঠিক করে দিন। ঠাকুরমশাই, আগের মতো ঠিক করে দিন। পারলে আপনি পারবেন ঠাকুরমশাই, আপনি পারবেন। ডাক্তার, এত ভেঙে পড়ো না। দায়িত্ব যখন নিয়েছি তখন আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কিন্তু তার জন্য সঠিক সময়ের প্রয়োজন। একটু ধৈর্য ধরো। তারানাথের কথায় ডাক্তার আশ্বস্ত হয় কিনা বুঝতে পারি না, কারণ তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে শুকনো গলায় খালি বলে, আপনি যা ভালো বোঝেন তাই করুন ঠাকুরমশাই। ডাক্তারের মনের ভিতরে যে কি ঝড় চলছে তা আমি বেশ বুঝতে পারি। তাই তারানাথকে জিজ্ঞেস করেই ফেলি, আচ্ছা, পটচিত্রে যে ফুলটার চিত্র রয়েছে সেই ফুল কি আদৌ আছে? কারণ অমন ফুল তো আমি কখনো কোথাও দেখিনি। আমার প্রশ্নের উত্তরে তারানাথ কিছু একটা বলতো, কিন্তু হঠাৎ করেই একটা আর্তচিৎকার ভেসে আসায় আমরা প্রত্যেকে চমকে উঠি। আমি একটু অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছি। ঠিক সেই সময় তারানাথ বলল, এ তো কিশোরীর গলা, এ চলো দেখি। সত্যিই তো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই দোতলার ঘরে শুয়ে কিশোরী গভীর ঘুমে মগ্ন ছিল, কিন্তু এখন চিৎকার কেন করছে সে? এসব ভাবতে ভাবতেই দৌড় দিই কিশোরীর উদ্দেশ্যে। যতক্ষণে এসে পৌঁছই ততক্ষণে সেখানে ডাক্তার ভগিনী কমলা দেবীও উপস্থিত হয়েছেন। কিশোরী ভয়ে কুঁকড়ে বসে রয়েছে, মুখে যেন কি বিড়বিড় করে বলে চলেছে। তারানাথ ঘরে উপস্থিত হয়েই কিশোরীর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে কিশোরী? এমন চিৎকার করে উঠলে কেন? তারানাথ বারংবার একই কথা জিজ্ঞেস করলেও সে কোনো কথা বলে না। হাঁটুর মধ্যে মাথা গুজে বসে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিড়বিড় করে বলে, ওরা 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 ডাকছে আমাকে, ওরা ডাকছে আমাকে, ওরা আমায় ডাকছে। কিশোরীর মুখের কথা শেষ হয় না। কমলা দেবী বললেন, কি সর্বনাশ! এই একই কথা তো বাছাও বলেছিল, আর তারপরে তো। কমলা কথাখানা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই তারানাথ বলে, আমায় খানিক দেখতে দাও, কিচ্ছু হয়নি। কথাখানা বলেই তারানাথ কিশোরীর কাছে গিয়ে মাথায় হাত রেখে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকীমিব বন্ধনান। তারানাথের মন্ত্র পাঠে কিশোরী বোধহয় একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করে, আমি দেখলাম আমি এমন এক ফাঁকা স্থানে রয়েছি যেখানে কোথাও এক বিন্দু আলোর বাষ্প নেই। আমি হেঁটে চলেছি অন্ধকার মাঠ ধরে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছাই একটা ঘরে। সেই ঘরে প্রবেশের পর দেখি ঘরে কোনো দরজা নেই। সব থেকে বড় কথা, ঘরের মধ্যে কোথাও কোনো রকম এক বিন্দু আলো নেই। আমি বহু চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। তাই সর্বশক্তি দিয়ে চিৎকার করি, কেউ আছেন? আমি কোথায়? আমাকে বের করুন দয়া করে।
আমার চরম আর্তনাদেও কেউ সাড়া দেয় না। হাজার চেঁচানোর পর যখন ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে আমি বসে পড়ি ঘরের মেঝেতে, তখন দেওয়ালের মধ্যে আবছা হয়ে ফুটে উঠছে ওই সকালে দেখা পটচিত্রের ফুলটা। আমি ভীষণ অবাক হয়ে সেই ফুলটার দিকে তাকিয়ে থাকি। কি অদ্ভুত, পুরো ঘরটা অন্ধকার থাকলেও ফুলটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারি না, শুধু অনুভব করতে পারি ঘরটা শুধুই অন্ধকার নয়, হ্যাঁ, ঘরটা বেশ ঠান্ডাও। খুব ভুল না হলে তাপমাত্রা একেবারে হিমাঙ্কের নিচে ছিল। অন্ধকার বন্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, গলার স্বর ক্ষীণ হয়ে আসে। তাও আমি অতি কষ্টে বলি, কে আছো, আমায় বাঁচাও। কিন্তু কোনো লাভ হয় না, বরং উপভোগ করি আমার কাঁধের ওপর কেউ চেপে বসে রয়েছে, আর তার বিশালকায় 2 হাতে আমার নাক মুখ টিপে ধরে বলছে, সমর্পণ কর নিজেকে, আমার কাছে সমর্পণ কর, সমর্পণ কর আমার কাছে নিজেকে। সেই বিভৎস কঠিন কণ্ঠস্বরে আমি ভীষণ ভয় পেয়ে যাই। মনে হয় তার রোষে আমার সব শেষ। সেই শীতল বদ্ধতা আমাকে শেষ করে দেয়। আমি চোখ বুজিয়ে চিৎকার করি, তারপর চোখ খুলে দেখি আমি এই ঘরে, কিন্তু শীতলতা রয়েছে প্রবল। কিশোরীর মুখের কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তবে শুধু আমিই নয়, ওখানে উপস্থিত থাকা সকলেই ভয় পায়। ভয় পাওয়াটাই যদিও স্বাভাবিক, তবে তারানাথ সবকিছু শুনে শান্ত কণ্ঠে বলে, কিশোরী, শান্ত হও। শুধু মনে করে আমাকে একটা কথা বলো তো, তুমি যে ঘরের মধ্যে নিজেকে দেখেছিলে, সেই ঘরটা কি কোনোভাবে এই বাড়ির ডিসপেন্সারি? তারানাথের প্রশ্নে আমি একটু অবাকই হই। মনে মনে ভাবি, এটা কি করে সম্ভব? কিন্তু আবারও মনে ভাবি, হতেই পারে এই প্রশ্নের ভিতরেও অন্তর্নিহিত কোনো অর্থ আছে। আর ঠিক সেই কারণে আমি আর কিছু বলি না। আমার ভাবনার মধ্যে কিশোরী অনেক ভেবে উত্তর দেয়, ঘরটা অন্ধকার ছিল, তবে হ্যাঁ, আপনি বলার পর আমার মনে হলো আমি জড়িবুটি আর পথ্যের গন্ধ সেই ঘরে পেয়েছি। কিশোরীর উত্তরে বোধহয় তারানাথ একটু স্বস্তিই পায়, আর ঠিক সেই কারণেই বলে, ডাক্তার, আমি বোধহয় বুঝতে পেরেছি কি হয়েছে, কিন্তু আরো একটু গভীরে যেতে হবে, যে তার জন্য আমার তোমার সাহায্য লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে কি করতে হবে বলুন না ঠাকুরমশাই। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, প্রয়োজনে নিজের প্রাণটুকুও দিয়ে দিতে পারি। আমার ওই একরত্তি ছেলেকে আর স্ত্রীকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। বলুন আমায় কি করতে হবে। তারানাথ সমস্যার কারণটা বুঝতে পেরেছে। এটুকু শুনেই ডাক্তার একটু আশার আলো দেখেছে, আর ঠিক সেই কারণেই সে নিজের প্রাণের বিনিময়ে হলেও স্ত্রী পুত্রকে বাঁচাতে চাইছে। কিন্তু কমলা দেবী তো তার ভগিনী। সে নিজের ভাইয়ের মৃত্যুর কথা কিছুতেই শুনতে পারে না। কেঁদে বলে ওঠে, ও মা গো, হে আমার কি অলঙ্গুনে কথা গো, তোমার কিছু হলে এই সংসারের কি হবে শুনি? খবরদার, খবরদার, তুমি কিন্তু এমন কথা বলবে না, আমি বলে দিলাম। কমলার ভয়ের কারণটা আমাদের সাথে সাথে তারানাথও বুঝতে পারে। তাই সে বলে, আহা, তোমরা একটু শোরগোল থামাও দেখি। কিছু হবে না, শুধু একটু সাবধানে থাকতে হবে কটা দিন, আর সবাইকে একটু বেঁধে বেঁধে থাকতে হবে, বুঝেছো? কথায় কথায় সন্ধ্যা নামে গাংনাপুরে, আর সান্নাল বাড়ি ধীরে ধীরে তলিয়ে যায় অন্ধকারের ছায়ায়। খুব অল্প সময়ের মধ্যেই নিবিড় নীরব সন্ধে নেমেছে ডাক্তার বাড়ি জুড়ে। পুরো বাড়িটায় এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তারানাথ আর আমি দাঁড়িয়ে রয়েছি আঁধারের সর্ষে খেতে। সেই ঘটনার পরে কিশোরী একটু থমকেই গেছে, তবে থমকে গেলেও সে একেবারে থেমে যায়নি। তাই অনেকবার বারণ করার পরেও সে আমাদের সাথেই বাড়ির বাইরে এসেছে। যদিও সেই ঘটনার পরেই তারানাথ একটা মন্ত্রপুত শিকড় গঙ্গা জলে ধুয়ে সাদা সুতোয় জড়িয়ে তার ডান হাতে বেঁধে দিয়েছিল। আমরা চারজনেই দাঁড়িয়ে রয়েছি সেই সর্ষে ক্ষেতের মাঝে। শীতের সন্ধে, উত্তরে বাতাস অবিরাম বইছে। এমন শীতে বাড়ির বাইরে বের হতে কারোরই ইচ্ছে করে না।
কিন্তু তারানাথ যখন বাইরে এসেছে তখন তার একটা বিশেষ কারণ তো অবশ্যই রয়েছে। তাই আমরা সকলেই বিনা বাক্যে তার সাথে বাড়ির বাইরে বের হয়েছি। মাঠের আল ধরে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারানাথ ডাক্তারের বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, দেখো তো ডাক্তার, কিছু দেখতে পাচ্ছ? সামনে মাঠ, তারপর খানিক ফাঁকা জমি বেয়ে গিয়ে তার বাড়ি। এতে আবার দেখার কি আছে, এমনটা ভেবেই ডাক্তার উত্তর দেয়, কি দেখবো ঠাকুর মশাই, এ তো বহু যুগের পুরনো তেমাথার তাল মাঠ, আর তারপর রাস্তা পেরিয়ে আমাদের বাড়ি। ডাক্তারের কথার মধ্যেই আমি কিছুটা আনমনেই বললাম, চারিপাশ শীতের গভীরতায় ক্ষণিক ডুবে থাকলেও ডাক্তার বাড়ি ডুবে আছে গভীর নিকষ অন্ধকারে। হ্যাঁ, আকাশে অর্ধচন্দ্র রয়েছে, আশেপাশে তার ক্ষণিক আলোও ছড়িয়েছে। কিন্তু ডাক্তার, বাড়িতে আলোর বিন্দু রয়েছে? ডাক্তার খুব মন দিয়ে কিছুক্ষণ নিজের বাড়িটা দেখার পর অবাক হয়ে বলল, হ্যাঁ তাই তো, এমন সুন্দর কুয়াশাবিহীন রাতে আলো তার এক বিন্দু আমার বাড়িতে পড়েনি। এ কি করে সম্ভব? সবই সম্ভব ডাক্তার। এই জগতে ভালো আর মন্দের মধ্যে থাকে চুলচেরা ফাঁক, আর সেই ফাঁকেই পড়েছে তোমার বাড়ি। এ কথার অর্থ কি ঠাকুর মশাই? ডাক্তার, তোমার পরিবার অন্ধকার জগতের প্রবেশের দরজায় দাঁড়িয়ে রয়েছে, আর সেই জগতে তোমার পুত্রকে নিয়ে যাওয়ার জন্যেই এত চেষ্টা করছে অন্ধকারের দূত। তবে ভয় নেই, এখনো সে পুরোপুরি কবজা করতে পারেনি। সেই কারণেই তোমার বাড়ির উঠোনে বুলবুলি আর টিয়া নিজের ইচ্ছায় এসে বসে। গোয়ালের গরুগুলো জীবিত রয়েছে, আর উপরওয়ালার অশেষ আশীর্বাদে যে ঠিক সময় আমরা এসে পড়েছি। আর সপ্তাহখানেক বাদেই যে অমাবস্যা আসবে, সেই দিনই ও নিজের কার্য সম্পন্ন করবে। কিন্তু তার আগে চতুর্দশীর রাতে আমাদের এই পরিবারকে আলোর পথে ফেরাতে হবেই। কিন্তু এই সব কিছুর মধ্যে সর্বপ্রথম জানতে হবে এই পরিবারে অন্ধকারের উপাসক কে ছিল। তারানাথের কথা শুনে ডাক্তার শুধু চমকেই ওঠে না, ভীষণ রকম ভয়ও পায়। কি বলছেন ঠাকুর মশাই? আমার বাড়িতে অন্ধকারের উপাসনা কি করবে? আমার বাবা নাস্তিক ছিলেন, কিন্তু তা বলে অন্ধকারের উপাসনা এ তো হতেই পারে না। কিন্তু এটাই যে হয়েছে ডাক্তার, আর সেই কারণেই তোমার পুত্র অন্ধকারে বিলীন করে দিতে চাইছে নিজেকে। আমাদের যা করার এই মুহূর্তেই করতে হবে ডাক্তার। তারানাথের কথার তীব্রতা আমাদের সাথে ডাক্তারও বেশ উপলব্ধি করতে পারে, আর সেই কারণেই তৎক্ষণাৎ তারানাথের পায়ের কাছে বসে বলে, আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, আপনি কিছু একটা করুন। আমার পরিবারকে আপনাকেই বাঁচাতে হবে। আমার স্ত্রী পুত্র, এদেরকে রক্ষা করুন ঠাকুর মশাই, এদেরকে রক্ষা করুন। ডাক্তার, এত উতলা হইও না, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। এখন যথাশীঘ্রই আমাদের বাড়ির ভিতরে যেতে হবে, চলো দেখি। রাত এখন বেশ গভীর। আমরা তিনজনে ঘরের মধ্যে বসে আছি। ঠিক ঘরের মধ্যস্থলে একটা লণ্ঠন জ্বলছে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললেন এই বাড়ি অন্ধকার আর আলোর মাঝে রয়েছে, সেটা থেকে মুক্তির উপায়টা কি? আর তাছাড়া কিশোরীও কি সেই অন্ধকারের কবলে পড়েছে? তারানাথ আমার কথা শুনে হেসে জবাব দিল, একদম ঠিক। শুধু এই বাড়িই নয়, সেই অন্ধকারের প্রকোপ খানিক তোমার উপরেও পড়েছে বই কি। তবে যতদিন এই মধুসুন্দরী দেবীর চেলা তোমার সাথে আছে, ওই অন্ধকারের আসরিক শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছ হে? সেসব ঠিক আছে, কিন্তু এসব করছেটাকে? মানে ওই যে আপনি তখন বললেন ডাক্তারের পুত্র নাকি এখন অন্ধকারের কবলে, আর যতদূর শুনেছি তাতে ও ওই ফুলের পটচিত্র দেখি ভয় পেয়েছিল, আর আপনি তো সেই কারণেই ওই ঘরকে তালাবন্ধ করে রাখতে বলেছিলেন।
কিন্তু আবার কি এমন হলো যে ওই ঘরকে রাতে তালামুক্ত করতে বললেন? কিশোরীর এতগুলো প্রশ্ন শুনে তারানাথ তার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকায়। কিশোরী আবার বলে, আচ্ছা ঠাকুরমশাই, কিভাবে মুক্তি পাবে ডাক্তারের বাড়ি? একটু রোষও না হে, এত অধৈর্য হলে হবে কি করে কিশোরী? মুক্তি কি এতই সহজ নাকি? মুক্তি মোটেই এত সহজ কথা নয় কিশোরী। মুক্ত হওয়ার জন্য শুধু উপায় অনুসন্ধান করলেই হয় না, সেই পথকেও কাটা মুক্ত করতে হয়। আর তার জন্যেও অধ্যাবসায় প্রয়োজন, এক গভীর অধ্যাবসায়। কথাগুলো বলে তারানাথ বিশ্রামে যায়। আমরা দুজনেও চোখের পাতা বোঝাই, কিন্তু চোখের পাতা বোঝালেই কি আর ঘুম আসে? মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল নিয়েই রাত কাটে আমাদের। সকালে ডাক্তারবাবুর সাথে কথা বলার পর আমি আর তারানাথ একটু বের হই। কিশোরী আজ এখনো ঘুমোচ্ছে। কাল রাতের পর আমার মনে অনেক প্রশ্ন জমেছিল, তাই আমি প্রশ্ন করেই ফেলি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কাল বলেছিলেন যে ডাক্তারের বাড়িতে নাকি কেউ অন্ধকারের উপাসনা করে। আচ্ছা, এমনও কি হতে পারে যে এখন কেউ অন্ধকারের উপাসনা করে না, আগে করত? হতেই পারে, কিন্তু আমার স্নায়ু শক্তি এখনো যা উপলব্ধি করেছে তাতে ওই বাড়িতে এখন কেউ নিশ্চয়ই ওই অন্ধকারের উপাসনা করে। আর এখন ওই বাড়িতে যা সব ঘটছে তার সব কিছুই উপাসনার প্রভাব। কিন্তু ওই বাড়িতে অন্ধকারের উপাসনা কেউ করবে কেন? নিজ অভীষ্ট পূরণের জন্য। তাহলে এখন উপায় কি ঠাকুরমশাই? সেটাই তো ভাবছি। আমরা দুজনে বেশ কিছুক্ষণ ডাক্তারের গ্রামটা ঘুরে দেখি। গ্রামের মানুষজনের সাথে কথা বলি, তবে কারোর সাথে কথা বলেই ডাক্তারের পূর্বপুরুষ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। সবাই একটাই কথা বলে, ডাক্তার এবং ডাক্তারের বাবা দুজনেই ভীষণ ভালো মানুষ, আর তার স্ত্রী তো সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা। তবে কিছুদিন যাবৎ তার স্ত্রী পুত্রের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটায় তারা প্রত্যেকেই বেশ দুঃখিত। গ্রামবাসীদের সাথে কথা হলে আমরা যখন ডাক্তারের বাড়ি ফিরি তখন সূর্য মাথার ওপর উঠে বসেছে। বাড়ির সদর দরজা পেরোনোর আগেই চোখে পড়ল এক মহিলা নিজের মনে আসন বুনছে, চটের বস্তার উপরে উল দিয়ে ঘর বুনছে। পিছন থেকে দেখে প্রথমে ভেবেছিলাম কমলা দেবী, কিন্তু তারপর দেখলাম না, অন্য এক মহিলা। আমরা সদর দরজা পেরোতে না পেরোতেই ডাক্তার এসে বলল, ঠাকুরমশাই, আপনি ধন্য। কালকে আপনার পদধূলি বাড়িতে পড়েছে, আর আজকেই দেখুন পার্বতী ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। এবার এবার একটি বার শুধু আমার ছেলেকে বাইরে বের করে আনুন, আগের মতো ওকে করে দিন খালি ঠাকুরমশাই। ডাক্তারের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। তারানা তো অবাক কণ্ঠে আসন বুনতে থাকা মহিলার দিকে নির্দেশ করে বলে, তা এই বুঝি তোমার স্ত্রী? হ্যাঁ ঠাকুরমশাই, ওই পার্বতী। তারানাথের চোখে মুখে গভীর বিস্ময়। সে ডাক্তারের সাথে কথা বলে ওই মহিলার কাছে গিয়ে বলে, কেমন আছো মা? মহিলা ২০-৩০-এর মাঝামাঝি, আদর্শ ভারতীয় রমণী, পিঠ ছাপানো কালো ঘন চুল, দৈহিক গড়নও বেশ আকর্ষণীয়। তার নামটা তার জন্য একেবারে ঠিক। তারানাথ তাকে জিজ্ঞাসা করার পরে সে মুখ তুলে তাকিয়ে তারানাথের দিকে একবার দেখল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। তারানাথ তাকে চুপ করে থাকতে দেখে আবারও জিজ্ঞেস করল, কি হয়েছিল মা তোমার কালকে, যে একটা বারের জন্যেও বাইরে এলে না? তারানাথ বৃথাই বার কয়েক জানতে চাইল, কিন্তু ডাক্তার পত্নী কোনো উত্তর দিল না। কিন্তু যতবার তারানাথ তাকে প্রশ্ন করেছে ততবারই সে তারানাথের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছে। তার সেই দৃষ্টি আমার মনে নানান প্রশ্ন তৈরি করলেও সেই ঘটনা তারানাথের অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিল, সেটা বেশ বুঝতে পারছি, কারণ তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে কথা। নানান প্রশ্ন উত্তরের মধ্যে দিয়েই কেটে যায় 4-4টে দিন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না কিছুতেই। অমাবস্যা আসতে আর বাকি মাত্র 3টে দিন। এদিকে ডাক্তারের ছেলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।
সে নিজেকে ক্রমাগত অন্ধকার জগতের মানুষ করে তুলেছে। আগে অন্তত দিনে একটিবার খাবার খেত, কিন্তু এই 2 দিন হলো সে এক ফোঁটা জলও খাচ্ছে না। এদিকে ডাক্তারের পরিবারের এমন কোনো ইতিহাসও জানা যায়নি যার উপর ভিত্তি করে সমস্যা সমাধানের পথে এগোনো যায়। এক কথায় বলা চলে, তারানাথের খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন অবস্থা হয়ে যায়। কিন্তু তবুও সে হাল ছাড়ে না। সন্ধ্যাবেলা দাওয়ায় বসে ডাক্তারের থেকে তার স্ত্রীর বাপের বাড়ির সম্পর্কে জানতে চায়। নিজের পুত্র ও স্ত্রীর কথা ভেবে তার স্ত্রীর পরিবারের সম্পর্কে সব কিছু জানায়। তার স্ত্রীর পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ শোনার পরেও তারানাথের মনে মনে অনেক প্রশ্নের উত্তর কিছুতেই মেলে না। তাই সে কায়দা করে পার্বতী দেবীর পিতৃগৃহের ঠিকানাটাও জেনে নেয়। আর তারপর দিন সকালে আমাকে আর কিশোরীকে সাথে নিয়েই সে রওনা দেয় দেবলগড়ের উদ্দেশ্যে। দেবলগড়ও একটা ছোট্ট গ্রাম। গাংপুর থেকে গরুর গাড়িতে বেশ কিছুক্ষণের পথ দেবলগড়। কিন্তু যেতে যে হবেই, ঠিক সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা 3 জনে। গ্রাম্য পরিবেশ আর গাড়োয়ালের হুড় হুড় শব্দে আমরা যখন দেবলগড় পৌঁছালাম তখন বেশ বেলা বেড়ে গেছে। দেবলগড় পৌঁছে পার্বতী দেবীর বাবার নাম বলতে তার বাড়ি খুঁজে পেতে মোটেই অসুবিধা হয়নি আমাদের। কিন্তু সমস্যাটা হলো তার বাড়ির লোককে আমাদের পরিচয়টা দেওয়ার পর। বিবাহিত মেয়ের পরিচয়ে 2টো প্রাপ্তবয়স্ক লোক বাড়িতে এলে সবার মনেই অনেক প্রশ্ন জাগবে, এবং সেটা স্বাভাবিক। তাদের মনেও প্রশ্ন জেগেছিল, কিন্তু তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন কিশোরী পার্বতী পুত্রের বর্তমান অবস্থার কথা জানালো, তখন বাড়ির সবার অবস্থা একেবারে তথৈবচ হয়ে ওঠে। তবে তারানাথ ভীষণ বুদ্ধিমত্তার সাথে সেই অবস্থা কাটিয়ে ওঠে। কিন্তু যেই কারণে ওখানে যাওয়া, তার কোনো কিছুই উদ্ধার হয় না। ডাক্তার মহিম সান্যাল এবং তার বাবা ভীষণ ভালো মনের মানুষ। তাদের মতো মানুষ এই পৃথিবীতে হয় না। এই সব শুনেই সেখান থেকে বিদায় নিতে হয় আমাদের। সারা রাস্তায় কিশোরী তারানাথকে নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু তারানাথ সেসব প্রশ্নের উত্তর বেশ বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে যায়। দুপুরের পর দেবলগড় থেকে বের হওয়ার কারণে গাংপুর পৌঁছতে বেশ রাত হয়। আমরা যখন বাড়ি ফিরি তখন সমগ্র গাংপুর জমাট অন্ধকারে ঢেকে গেছে। আমাদের গরুর গাড়িটা ডাক্তার বাড়ির সামনে দাঁড়াতেই শুনতে পেলাম কান্নার রোলে ভেসে যাচ্ছে ডাক্তার বাড়ির ভেতর থেকে। কান্নার শব্দ পেয়ে আমরা দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে প্রবেশ করে আমরা যা দেখলাম তাতে আমরা সকলেই বেশ ভয় পেয়ে যাই। তারানাথও বেশ ভয় পেয়েছে, তাই ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার? ডাক্তার দাওয়ার পাশে শক্ত কাঠের খুঁটিতে হেলান দিয়ে থ মেরে বসে নীরবে চোখের জল ফেলছিল, আর গলা ছেড়ে কাঁদছিল কমলা। সে কাঁদতে কাঁদতেই বলছে, এ বংশখানা অভিশাপ পেয়েছে, তাই এমন হয়েছে। কি হলো, বাড়ির একমাত্র বংশ প্রদীপ। হায় 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 দাদা, তোমার হাতখানা এবার কে রাখবে বলো তো? আমাদের কি সব মনে চলো বলো দেখি। কমলার কথা শুনে কি হয়েছে সেটা আমরা বুঝতে না পারলেও এটা বুঝতে পারি ডাক্তারের ছেলেরই কিছু একটা হয়েছে। তারানাথ বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। সে ডাক্তারকে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার, আমাকে বলো। আপনি তো বললেন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার ছেলে যে আর কথা বলবে না ঠাকুর মশাই। ডাক্তারের কথা শুনে কিশোরী আর আমি দুজনেই দুজনের মুখের দিকে তাকাই। তারানাথও আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তার পুত্রের ঘরের দিকে ছুটে যায়। আমরাও যাই তার পিছু পিছু। ঘরের ভেতরে গিয়ে যা দেখি তাতে আমাদের হাত পা পেটের ভিতরে ঢুকে যায়। ডাক্তার পুত্র শরীরটা আগের দিনের তুলনায় আরো বেঁকে গেছে। সে উপরের দিকে তাকিয়ে ঘরের দক্ষিণ দিকে পড়ে রয়েছে, আর ডাক্তার গিন্নি সেদিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছে ঘরের মেঝেতে। এলো চুল, চোখগুলো বড় বড় হয়ে রয়েছে তার দিকে, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তার আত্মজের দিকে।
ছেলেটির অবস্থা দেখে তারানাথ সেদিকে এগিয়ে গিয়ে নিজের গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা খুলে ডাক্তারের ছেলের কপালে স্পর্শ করে এক অদ্ভুত মন্ত্র জপ করতে শুরু করে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি। মন্ত্রের যে একটা অদ্ভুত শক্তি আছে তা আমরা এর আগে বহুবার শুনেছি, কিন্তু সত্যিই যে মন্ত্র শক্তির যে কি ক্ষমতা তা আমরা এবার প্রথম সচক্ষে দেখি। তারানাথ মন্ত্র পাঠ করার সাথে সাথে ছেলেটি বিড়ি বিড়িয়ে বলে ওঠে, ওই ফুলের মধ্যে ওরা আমায় ডাকছে, আমি যাব, ওদের কাছে আমায় যেতে দাও, আমায় ওদের কাছে যেতে দাও, আমি যাব ওদের কাছে। ছেলেটি কথাগুলো বলার সাথে সাথেই আবার আগের মতো নেতিয়ে যায়। ওদের ওখানেই থাকতে দাও, তোমরা আমার সাথে বাইরে চলো। তারানাথ কথাগুলো বলার সাথে সাথেই আমরা সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসি। ডাক্তার কেঁদে কেটে সারা, সে এতক্ষণ ঘরের মধ্যে সবটা দেখছিল। তারানাথ ঘরের বাইরে বের হতেই তারানাথের পায়ে ধরে বলে, ঠাকুরমশাই, আমি শুনেছি আপনি এমন অনেক ঘটনার সাথে লড়াই করেছেন, বহু মানুষকে সমস্যার হাত থেকে মুক্তি দিয়েছে। আমার ছেলেকে আপনি মুক্তি দিন, ওর এত কষ্ট আমি বাবা হয়ে সহ্য করতে পারছি না ঠাকুরমশাই, সহ্য কর। ছি ডাক্তার, আমি তোমার থেকে এমন কথা একেবারেই আশা করিনি। তুমি বাপ হয়ে এমন কথা বলতে পারো না। ঠাকুরমশাই, আর কি বলবো বলুন তো? বাপ হয়ে কি করে ছেলের অমন অবস্থা সহ্য করি বলুন তো ঠাকুরমশাই? আমি বুঝতে পারছি ডাক্তার, আমি সব বুঝতে পারছি। তুমি এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এটা তো মানো, দুর্বল চিত্ত ভুল সিদ্ধান্তের আঁকড়া। হ্যাঁ, কিন্তু এখন আমাদের কি করণীয় ঠাকুরমশাই? কি আবার করণীয়? সমস্যার সমাধান করতে হবে। চলো আমার সাথে, এখন ওই ডিসপেন্সারিতে যেতে হবে। চাবি নিয়ে এসো। এখন এই ঘটনার পর ডিসপেন্সারিতে যেতে হবে, এটা শুনে আমি একটু অবাকই হই, কিন্তু কিছু বলি না। কিন্তু কমলা দেবী সে তো চুপ থাকে না, সে হই হই করে বলে ওঠে, কি বলছেন? এই সময় ডিসপেন্সারি খুলতে হবে কেন? আপনি তো বললেন ডিসপেন্সারি আর খোলা যাবে না, তাহলে এখন আবার ডিসপেন্সারি খোলার কথা কেন বলছেন? একে তো বাজারে অবস্থা, তার উপর আপনি এমন বলছেন। না না, এখন ওই ঘর খোলার কোনো মানেই হয় না। এই কয়েকদিনে প্রথমবারের জন্যে কমলা দেবীকে আজ একটু বেশি রূঢ় মনে হলো সে একেবারে অহেতুক দুশ্চিন্তা করছে। কারণ তারানাথ যখন কিছু বলেছে সেটা নিশ্চয় একটা কারণ আছে। তার কথায় না বলা মানে একটা অহেতুক স্পর্ধা প্রদর্শন করা, যেটা আমার কিংবা কিশোরীর কারোরই ভালো লাগে না। তবে ভালো না লাগলেও আমাকে কিংবা কিশোরীকে কিছু বলতেই হয় না। তারানাথ নিজেই বলে, হ্যাঁ, আমি বলেছিলাম আমি না বললে ডিসপেন্সারি খোলা যাবে না, কিন্তু এখন বলছি ডিসপেন্সারি খুলতে হবে। তালাবন্ধ ডিসপেন্সারিতে অন্ধকারের আসরিক শক্তি তার জাল আরো গভীরে বিস্তার করবে, আর সেটা আমি হতে দেব না। ডাক্তার, তুমি চাবি নিয়ে এসো ডিসপেন্সারির। তালা অবিলম্বে খুলতে হবে, না হলে সর্বনাশ ঘটে যাবে। আমিও কিন্তু সেই বিপদ ঠেকাতে পারবো না। আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমি এখনই চাবি নিয়ে আসছি। ডাক্তার চাবি নিয়ে এসে ডিসপেন্সারির তালাটা খোলার সাথে সাথেই ডিসপেন্সারির মধ্যে দিয়ে এক শুষ্ক বাতাস বেরিয়ে আসে, সাথে একটা ভ্যাপসা গন্ধ। দরজা খোলার পরে ডাক্তার ডিসপেন্সারিতে পা রাখতে গেলেই তারানাথ বলে, তুমি নও, আমি যাব ভেতরে। তুমি বরং একটা লণ্ঠন নিয়ে এসো। আমি যাব ভিতরে, তোমরা কেউ যাবে না। আপনি একা ভিতরে যাবেন ঠাকুরমশাই? আমরা কেউ যাই আপনার সাথে? না, তোমরা কেউ যাবে না। আমি ভিতর থেকে বাইরে না আসা পর্যন্ত তোমরা কেউ কোথাও যাবে না। কোথাও যাবে না, কিন্তু এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবে। কিশোরী তো নাছোড়বান্দা, সে তারানাথকে কিছুতেই একা যেতে দেবে না। তারানাথও সাথে কাউকে নেবে না। তাই বাধ্য হয়ে কিশোরীকেই আমার কাছে দাঁড়িয়ে থাকতে হয়। সময় খানিক এগোয়, তারানাথ বের হয় না। কমলা দেবী চিল্লিয়ে চলেছেন,
কি হলো ঠাকুর মশাই? আপনি যে ভিতরে গিয়ে রয়ে গেলেন আর বাইরে বের হচ্ছেন না, কি হলো? বাইরে আসুন। কমলা দেবীর ব্যবহারে আমরা খুব অবাকই হই, আর তার দাদা ভীষণ বিরক্ত হয়ে বলেন, কমলা তুই এমন করছিস কেন? কিশোরী অধীর আগ্রহে ডিসপেন্সারির দরজার দিকে তাকিয়ে রয়েছে। আমিও সেদিকে তাকিয়ে আছি, কিন্তু আমার অবচেতন মন ভেবে চলেছে নানান রকম কথা। আমি ভেবে চলেছি কমলা দেবী বকে চলেছেন ঠিকই নানান রকমের কথা। সেসবের মধ্যেই হঠাৎ ঝোড়ো হাওয়া বয়ে আসে কোথা থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে চোখ খুলে রাখা যায় না, আমাদের চিন্তা ক্রমশ বাড়ছে। তার মধ্যেই হঠাৎ করে তারানাথ ডিসপেন্সারি থেকে বেরিয়ে এলো, হাতে সেই অদ্ভুত ফুল আঁকা পটচিত্রটা। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছি। কিশোরীর চোখ আবার বিস্ফারিত, কিন্তু কোনো কথা বলার ক্ষমতা তার তখন নেই, শুধু দেখছে। ডাক্তারের চোখে মুখেও অনেক প্রশ্ন, আর কমলা নানান কথা বলে চলেছে। এ কি, আপনি আমার এই পটচিত্রটা টেনে এনেছেন? এইটার জন্যই আজ আমাদের বাঁচার এই অবস্থা। না না, এটা আমার দিন, আমার দিন। কথাটা বলেই কমলা তারানাথের দিকে এগিয়ে যায়। এমনভাবে সে পটচিত্রের দিকে এগিয়ে যায় সে যেন ভীষণ রকম রেগে আছে। কিন্তু যখন পটচিত্র ছিনিয়ে নেওয়ার জন্য সেদিকে হাত বাড়ায়, তখন তার চোখে মুখে ফুটে ওঠে এক অন্য ছাপ, যেন সে এতদিন এটাই চেয়ে এসেছে, এমন একটা ভাব যে ওই ছবিটাই তার সবকিছু, চাওয়া পাওয়ার মূল উৎস। আমি যেহেতু কমলা দেবীকে খুব কাছ থেকে চিনতাম না, তাই তার সম্পর্কে আমি সেভাবে ভাবিনি, কিন্তু কিশোরী তার ব্যবহার আমাকে যথেষ্ট ভাবাচ্ছিল। তার অমন বিস্ফারিত চোখ, প্রশ্নসূচক মুখ আমাকে যথেষ্ট অবাক করে। আমি তাকে কিছু বলবো কি, তার আগেই তারানাথ ডাক্তারকে চেঁচিয়ে বলে, এসব কি? তোমার বাড়িতে এমন এক বিষয়ের উপাসনা হয় আর সেটা তুমি জানতে না? এটা আমাকে মানতে হবে। তারানাথ তো প্রচণ্ড রেগে আছে। তারানাথ এক প্রকার ভীষণ রকম রেগেই আছে, তা বুঝতে পারলাম তার কণ্ঠে। সে শুধু জানতে চাইছে, সত্যিটা আমাকে খুলে বলো। আমি সত্যি বলছি ঠাকুরমশাই, আমি কিছুই জানি না। ডাক্তারের চোখে ভয়, মুখে বিস্ময়, সে বুঝতে পারছে না কিছুতেই। অন্যদিকে তারানাথের চোখে মুখে ভয়ঙ্কর রাগ। সে কোনো একটা কারণ কিছুতেই বুঝতে পারছে না, তাই এবার সে পটচিত্রের পেছনে থাকা একটা হলুদ কাপড় খুলে ডাক্তারকে দেয়। ডাক্তার সেই কাপড়খানা হাতে নিয়ে বলে, এটা কি ঠাকুরমশাই? সেটা তো আমিও জানতে চাই ডাক্তার। তুমি সেদিন জানালে তোমার বাবা নাস্তিক হলেও তিনি এমন কোনো কাজ করতেই পারেন না, কিন্তু উনি ছিলেন অন্ধকারের সাধক। কেউ এই বাড়িকে সম্পন্ন করে রেখেছে অন্ধকারের দূত ভগবান শিবের অন্য আর এক পুত্র অন্ধকের জগতে। ঠাকুরমশাইয়ের কাছে এর আগে বহু ভূত প্রেত, ডাকিনী, যোগিনী, অনেকের গল্প, তাদের অপক্ষমতার সম্পর্কে আমি বহুবার শুনেছি, কিন্তু অন্ধক সে কে? ভগবান শিবের পুত্র? কই এমন কিছু তো এর আগে শুনিনি। তাই একটু চমকে উঠি। শুধু আমি নয়, সেখানে উপস্থিত থাকা সকলেই চমকে ওঠে। কমলা দেবী শুধু নিশ্চুপ, কোনো কথা বলছে না। কিন্তু ডাক্তার সে বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। সে বলে, কিন্তু এই অন্ধক যেই হোক, এ আমার পরিবারের ওপর কালো ছায়া বিস্তার করলো কেন? কারণ তোমার বাবা সুমোহন সান্যাল নিজেই অন্ধককে এই বাড়িতে স্থান দিয়েছেন। এই কাপড়ে তেমনটাই লেখা আছে। আচ্ছা ডাক্তার, একটা কথা বলো, তোমার বাবার কত বছর আগে মৃত্যু হয়েছে? আগে, হ্যাঁ ঠাকুর, তা প্রায় 20 বছর আগে। আর এই পটচিত্র তোমার বাড়িতে কতদিন আগে এনেছিলে? বাবা তো পুরনো জিনিসের প্রতি এক অমোঘ টান ছিল, যেখানে যেত সেখান থেকেই কিছু না কিছু একটা হাতে করে নিয়ে আসতো। একবার উনি কালীঘাট চত্বরে কোনো এক রোগীকে দেখতে গিয়ে এই পটচিত্র নিয়ে আসেন। ডাক্তার কথাগুলো বলছিল, তার মধ্যে হঠাৎ করে কমলা দেবী বলতে শুরু করলেন, তখন কতই বা বয়স হবে, ওই 15 কিংবা 16। বাবা পটচিত্রটা একদিন বাড়িতে নিয়ে এলেন। তারপর থেকে আস্তে আস্তে বাবা কেমন সব ভুলে যেতে থাকলেন। মাস 6 পরে তো রোগী দেখাও বন্ধ করে দিয়েছেন।
মা তো একেবারে চিন্তায় পাগল হয়ে গেছেন। যে মানুষ সকলের সাথে কথা বলতেন, তিনি আর কারোর সাথে কোনো রকম কথা বলছেন না, খাচ্ছেন না, শুধু মনে বিড়বিড় করে যেতেন। তারপর একদিন হঠাৎ করে কথাটা বলতে গিয়েও কমলা দেবী থেমে গেল। তারানাথ নিজেই বলে উঠল, কি হয়েছিল তোমার বাবার? বাবা আত্মহত্যা করেছিলেন। বুঝলাম, কিন্তু এই সমস্যা তো ভীষণ জটিল। এই সমস্যা থেকে বের হতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে। অনেক ঝড় আসবে, অনেক কিছু ওলট পালট হয়ে যাবে, চেনা মানুষ বদলে যাবে, কিন্তু তবুও সব সয়ে যেতে হবে। কিন্তু তবেই অন্ধকের হাত থেকে মুক্ত হবে এই পরিবার, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তারানাথ সবাইকে অবাক করে সেই পটচিত্রটা ডাক্তার পুত্রের ঘরে নিয়ে যায়। ওই পটচিত্র হাতে ডাক্তার পুত্রের ঘরে ঢুকতে সেই ঝোড়ো হাওয়া বন্ধ হয়, কিন্তু চারিদিক এক ভ্যাপসা গন্ধে ভরে যায়। মনে হয় আমরা স্নিগ্ধ গ্রামের ডাক্তার বাড়িতে নয়, আমরা কোনো এক ভাগাড়ের পাশে এসে উপস্থিত হয়েছি। তারানাথ ডাক্তার পুত্রের ঘরে গিয়ে ঘরের মধ্যস্থলে সেই পটচিত্রখানা রাখলে অদ্ভুত একখানা আলো প্রতিফলিত হয়। আমি অবাক হই, আর কিশোরী আমাকে ফিসফিসিয়ে বলে, কি অদ্ভুত জিনিস দেখো বিভূতি, তারানাথ ছবিটা ঘরের মাঝে রাখতেই ফুলটার পাপড়ি নড়ে উঠল। আর ডাক্তার পুত্র, ডাক্তার পত্নী খানিক অর্ধচন্দ্রাকারে বেঁকে গেল। তারানাথ সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করল। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার পর তারানাথ যখন ঘর থেকে বেরিয়ে এলো, তখন রাত বেশ গভীর হয়েছে। আমরা সকলেই ডাক্তারের দাওয়ায় বসে রয়েছি। কিশোরী অদ্ভুতভাবে চুপ করে রয়েছে। ডাক্তার হঠাৎই ভীত হয়ে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, ওরা কি অমন বেঁকেই থাকবে? ও দিদি, কষ্ট যে চোখে দেখা যায় না ঠাকুরমশাই। কি করবে ডাক্তার, সবই তো আমাদের ভবিতব্য। তোমার বাবাকে কোনো এক ব্যক্তি ইচ্ছাকৃত ওই পটচিত্র দিয়েছিলেন যাতে উনি নিজের কাজ সম্পন্ন করতে পারেন। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমার বাড়িতে কি শিব পুজো হতো? হ্যাঁ, আমার মা করতেন। আসলে আমার মায়ের পিতৃগৃহ হুগলির বৈচি গ্রামে। বহু পূর্বে রাজা রামরাম সেন বর্গী আক্রমণের হাত থেকে সমগ্র গ্রামকে বাঁচাতে পুরো গ্রামে 300-র বেশি শিব মন্দিরের পরীক্ষা দিয়েছিলেন। আর বর্গীরা শিবভক্ত হওয়ায় বৈচি গ্রাম বর্গী আক্রমণ থেকে মুক্তি পেয়েছিল। তখন থেকেই বৈচি গ্রামের লোক মনে করত সর্বশক্তিমান শিবই তাদের উদ্ধার করেছে। আর আমার মা ও ছেলেবেলা থেকেই সেই ধারণাতেই মানুষ, তাই সেও শিব পুজো করত। আমরা ছেলেবেলা থেকেই দেখেছি আমাদের বাস্তুদেবতার মন্দিরে প্রতিষ্ঠিত ছিল শিবলিঙ্গ। মা রোজ পুজো করতেন, কিন্তু ওই যে একদিন সকালে দেখলাম বাবার ডিসপেন্সারির মধ্যে উপরের কড়ি কাঠ থেকে ঝুলছে, গলায় গলায় বাঁধা গরুর দড়ি। তারপর থেকে আমাদের বাড়ির শিবলিঙ্গ উধাও হয়ে গেল, আর আমরা তারপর থেকে আর সেটা কখনো দেখিনি। আমরা সকলেই খুব মন দিয়ে শুনছিলাম। হঠাৎই তারানাথ বলে উঠল, ওখান থেকেই তো সমস্যা শুরু। পরম দেব শিব বাড়িতে নেই বলেই তো অন্ধক নিজেকে এ বাড়িতে প্রতিষ্ঠা করতে পেরেছে। আমরা সেই প্রথম থেকেই এই একটা নামই শুনছি, তাই জিজ্ঞেস করি, আচ্ছা ঠাকুরমশাই, এই অন্ধক কে? তারানাথ উত্তর দেওয়ার আগে কিশোরী ভীষণ উৎসাহে বলে উঠল, অন্ধকারের দেবতা, অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর। কিশোরীর স্পষ্ট উত্তরে আমি তো অবাক। তার সাথে সাথে তারানাথও চমকে উঠে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না। তার আগেই বাড়িতে এসে উপস্থিত হয় একজন মধ্যবয়স্ক ছেলে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলে, দাদা, বাবা কথা বলছে, তোমায় কিছু বলতে চায়। ডাক্তার ছেলেটির কথা শুনে তরবরিয়ে উঠে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে বলে, মণিখুড়ো কথা বলছো? হ্যাঁ, কথা বলছে, কিন্তু অদ্ভুতভাবে বেঁকে গেছে বাবার শরীরটা। তুমি একবার চলো না। ডাক্তার ছেলেটির কথা শুনে তারানাথের দিকে তাকালে সে বলে, ওনার পরিচয়?
ঠাকুরমশাই ওনার বাবা ছিলেন আমার বাবার সহচর, আর ও আমার বাবা এই যে এত জিনিস সংগ্রহ করে আনতেন, সেই সময় সঙ্গী ছিলেন এই মণিখুড়ো। বাবা মরে যাওয়ার পর খুড়োও অদ্ভুতভাবে বোবা হয়ে যায়, বলা চলে পাগল হয়ে গিয়েছিল, হুঁশ ছিল না তার। আজ নাকি আবার কথা বলছেন। আগে এত কথা বলেনি কেন? চলো, এক্ষুনি যেতে হবে আমাদের। আমরা যাব শুনে কমলা দেবী বললেন, এত রাতে না গেলেই নয়, কাল সকালে গেলেও তো হতো। না, হতো না। এখন বিপদ সম্মুখ সমরে। কাল চতুর্দশী, যা করার আগামী কালই করতে হবে, নইলে সমূহ বিপদ। তাহলে একটু দই খেয়ে যান সকলে, দুপুরের পর তো আর ও ঘর থেকে বের হতে পারিনি, তাই এটুকু। না, সেসব পরে হবে। ডাক্তার, চলো। কমলার কথার স্পষ্ট উত্তর দিয়ে তারানাথ ডাক্তারকে নিয়ে নিবারণের বাড়ির পথ ধরে আমাদের সঙ্গ নেয়। ডাক্তারের বাড়ির দুটো বাড়ি পরেই নিবারণের বাড়ি। মাটির 2 কামরা ঘর, টালির চাল। একটি ঘরে কাঠের তক্তপোষে শুয়ে আছেন মণিখুড়ো। শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে। ডাক্তার গিয়ে দাঁড়াতেই সে জড়ানো গলায় বলল, বাবা, সময় একদমই নেই। তুমি কেমন আছো খুড়ো? এই তো কথা বলছো তুমি। তুই তুই মহাদেবকে প্রতিষ্ঠা কর, প্রতিষ্ঠা কর মহাদেবকে। সময় নেই বাবা। বয়স্ক ভদ্রলোকের কথার উত্তরে তারানাথ বলল, কিন্তু সেই শিবলিঙ্গ কোথায়? লোকটির চোখে জল, মুখে ক্ষীণ শব্দ। সে জড়িয়ে জড়িয়ে বলছে, পুষ্করিণীতে। এবং কথাটি বলার সাথে সাথেই তার জিভটা বেরিয়ে আসে। ওখানে জীবন থেমে যায় তার, যেন এইটুকু বলার জন্যই বেঁচেছিল সে। আমরা কিছুই বুঝতে পারি না। তারানাথ নিবারণকে বলে, বাবার গতি গঙ্গা করো, কিন্তু যা করার খুব সাবধানে করতে হবে। ডাক্তার সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু হাতে বেশি সময় নেই, তাই গাঁয়ের লোকের ভরসায় সব ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসতে হয়। রাত কেটে যায়। সকালে তারানাথ ডাক্তার বাড়ির দাওয়ায় বসে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, অন্ধ কে ঠাকুরমশাই? ডাক্তার আর কিশোরীও সেখানে উপস্থিত হয়েছে। তারানাথ জানালো, অন্ধক হলো শিবপুত্র, কিন্তু সে অসুরের কাছে পালিত এবং নিজেও একজন অসুর। তার উদ্দেশ্য শিব সাম্রাজ্য ধ্বংস করে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। কিন্তু সে এমন কেন করে? সে তো স্বয়ং ভোলানাথের পুত্র। হ্যাঁ, কিন্তু এটা তো মানব জন্মকালে এক অদ্ভুত ভাবাবেগ বহন করে। অন্ধকের জন্ম কাহিনীও তেমনই একটা দিক বহন করে চলেছে, বুঝেছ? ঠাকুরমশাই, কি সেটা? জানাবো, সব জানাবো। কিন্তু তার আগে আজ গোধূলি লগ্নে চতুর্দশী পড়ার সাথে সাথে এবারে শিবকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। অন্ধক ক্রমশ এই বাড়িকে কবজা করার চেষ্টা করছে। তাহলে এখন উপায় ঠাকুরমশাই? যা করার তোমাকেই করতে হবে ডাক্তার। মণিখুড়োর কথা মতো ওই পুষ্করিণী থেকে শিব মূর্তি উদ্ধার করে তোমাকেই প্রতিষ্ঠা করতে হবে। পুজোর আয়োজন সম্পন্ন করতে হবে, আর সূর্য ডোবার পর শুরু হবে পুজো। কমলা নিশ্চুপ, যেন তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। সে শুধু কাজ করে চলেছে, তাকে যা বলা হচ্ছে তাই। তারানাথ সেটা লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলে না। দুপুর গড়ায় আজ বাড়িতে কোনো রান্না হয়নি তারানাথের নির্দেশে, তাই আমাদেরও ফলমূল যোগেই আহার করতে হয়েছে। কিশোরী মহা উৎসাহে সব কিছু খেয়াল করেছে। তারানাথকে অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু তারানাথ খুব সাবধানতার সাথে তাকে এড়িয়ে যাচ্ছে। আমি তারানাথকে এড়িয়ে যেতে দেখে একটু অবাকই হয়েছিলাম। সব কিছুর মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। সান্নাল বাড়ি আঁধার হয়ে আসে। তারানাথ মন্দিরের সামনে যজ্ঞের স্থান তৈরি করেছে। ডাক্তারও তৈরি হয়ে এসেছে।
এই শীতেও সে শুধু একটা সুতির ধুতি কাপড় পরেছে। তারানাথ হাতের কর গুনে তার হাতে একটা বেল কাঠ দিয়ে বলে, যাও, শিবলিঙ্গ উদ্ধার করে নিয়ে এসো পুষ্করিণীর থেকে। মনে রাখবে, এইটাই একমাত্র পথ, এরপরে আর কোনো পথ নেই। ডাক্তার তার নির্দেশ মতো পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার পেছন পেছন কমলাও এগোচ্ছে। কমলাকে তারানাথ থামতে বলে, কিন্তু সে থামে না। প্রথমে তো আমি বুঝতে পারি না, ভাবি দাদাকে এগোতে দেখে সেও এগিয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু পরক্ষণে যখন তারানাথ মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে একটা বেল ডালের ডগা দিয়ে আঘাত করলে তার ভেতর থেকে প্রকাশ পায় এক অন্য রূপ। সে কি বিভৎস রূপ তার! তার দেহ আপনা থেকেই লম্বা হয়ে যাচ্ছে। হুঙ্কারিয়ে সে বলে, তুই আমায় তাড়াবি? এত সাহস তোর? আমি আজ 25 বছরে বাড়িতে রয়েছি। আমার প্রভুকে আমি এখানে স্থাপন করব এই পরিবারে। সুমোহন আমাকে এখানে আনার পরে বাইরে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে শেষ করে দিয়েছি। কথাগুলো বলার সাথে সাথে তার চোখ থেকে আগুন বেরিয়ে আসে। তারানাথ তার কথা শুনে ডাক্তারের উদ্দেশ্যে বলে, তুমি এগিয়ে যাও, আমি এদিকে আছি। ডাক্তার, তুমি এগোও। তোমার পা থামলে কিন্তু সর্বনাশ হবে। তুমি উদ্দেশ্যে এগিয়ে যাও। ডাক্তার পুষ্করিণীর দিকে এগিয়ে যাচ্ছে, মুখে মহেশ্বরের নাম। এদিকে তারানাথ কমলাকে প্রশ্ন করছে, তুমি এ বাড়ির মেয়েকে মারলে কেন? মারিনি, সে নিজেকে সমর্পণ করেছে। কমলা কোনোদিনও সুখী ছিল না নিজের জায়গায়। সে মেয়ের মতো বাঁচতে চায়নি। সে চেয়েছিল এই পরিবারের ছেলেদের মতো বাঁচতে, কিন্তু ওকে জোর করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর এই বাড়িতে এলে আমি তাকে নিজের মোহে বশ করি। সে আমার পূর্ণ পরিচয় পেয়ে দাদার প্রতি মিথ্যে প্রতিশোধের আশায় আমার কাছে নিজেকে সমর্পণ করে। তারপর থেকেই আমি চেষ্টা করি সকলকে নিজের আয়ত্তে আনতে, কিন্তু পারিনি। অনেক সময় লেগেছে। কেউ ওই পটচিত্রের মধ্যবিন্দুতে হাতই দেয়নি। সেদিন ভুল করলো ডাক্তার পুত্র আর তারপর ডাক্তার পত্নী। আমি খুব সহজে ওদের নিজের কবজায় করলাম। ওরা এখন আমাদের আয়ত্তে। তুই যাই করে নে, বাঁচাতে পারবি না ওদের। কথাখানা বলেই সে অট্ট স্বরে হেসে উঠল। তার সাথে হেসে ওঠে কিশোরী। সেই হাসির চোটে কেঁপে ওঠে সমগ্র ডাক্তার বাড়ি। তারানাথ কিছু বোঝার আগেই কিশোরী জলে ঝাঁপ দেয়। আমি কিছুতেই বুঝতে পারি না কি হলো। তারানাথ আমাকে বলে, বিভূতি, বিভূতি, কিশোরীকে আটকাও। আমার ত্রিশূল খানা নিয়ে যাও। ওর গায়ে স্পর্শ করলে ও চেতনা হারাবে, কিন্তু জলে একবার ডাক্তারকে ও স্পর্শ করলে অনর্থ হয়ে যাবে। ও এই অন্ধকারের শক্তি প্রকোপে রয়েছে। তুমি তাড়াতাড়ি যাও। তারানাথের কথাখানা শোনা মাত্র মাটিতে পুঁতে রাখা ত্রিশূলটা হাতে নিয়ে জলে ঝাঁপ দিই। কিশোরী জল তোল পার করছে ডাক্তারকে ধরার জন্যে, আর ডাক্তার শিবলিঙ্গ খুঁজতে। আমি ত্রিশূল হাতে নিয়ে কিশোরীর দিকে এগিয়ে যাই। শীতের প্রবলতা উপেক্ষা করে নিষ্পাপ প্রাণ দুটোকে বাঁচাতে তারানাথের লড়াইয়ে আমি সামিল হই। কিন্তু কিশোরী পর্যন্ত পৌঁছতেই সে আমার গলা টিপে ধরে। আমার খানিকের জন্য হলেও বুদ্ধি ভ্রষ্ট হয় আমার। আবার পরক্ষণে মনে পড়ে ত্রিশূলটা তাকে স্পর্শ করালেই সে শান্ত হয়ে যাবে। আমি তাই করি। জলের মধ্যে কিশোরী অচেতন হয়ে পড়ে। ততক্ষণে ঝড়ের বেগ তীব্র হয়েছে। ঝড় হাওয়া আমার শরীরে কাঁটার মতো বিচ্ছে। তারানাথ মন্ত্র পড়ে বেল ডালের ডগা দিয়ে তাকে আটকে রেখেছে। সে মুখে বলে চলেছে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, অনর্থ হয়ে যাবে। তুই জানিস না তুই কাকে আটকেছিস। তারানাথ ভয় পাওয়ার মানুষ নয়। মন্ত্রের জোরে তাকে নিজের উল্টো দিকের আসনে বসায়। বাম হাতে তার স্কন্ধে বেল ডালটা ধরে থেকেও পাশে জ্বলতে থাকা মশাল থেকে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে মন্ত্র পড়তে শুরু করে সে। কমলার ভেতরে থাকা এক অসুর গর্জন করতে শুরু করে। সে ভয়ঙ্কর গর্জন। আমি ততক্ষণে অচেতন কিশোরীকে সাথে নিয়ে উঠে এসেছি। তারানাথের ইশারায় কিশোরীকে যজ্ঞস্থলে শুইয়ে দিই। তারানাথ যজ্ঞ শুরু করে। ডাক্তার শিবলিঙ্গ নিয়ে জল থেকে উঠে আসে। তারানাথ তাকে শিবলিঙ্গ যথাস্থানে বসিয়ে যথা উপাচারে পুজো করতে বলে আর মুখে পাঠ করতে বলে শিব স্তোত্রম। ডাক্তার অক্ষরে অক্ষরে তা পালন করে।
শিবলিঙ্গের ওপরে বিল্লপত্র স্থাপনের সাথে সাথে তারানাথের পাশে পড়ে থাকা পটচিত্রটা আপনা হতেই উড়ে যজ্ঞের অগ্নিতে ভস্মীভূত হয়ে যায়। আর সামনে বসে থাকা কমলারূপী অন্ধকাসুরের দূত হুঙ্কারিয়ে ওঠে বাতাসে ধুমায়িত ধোঁয়ার মতো উবে যায় আর বলে যায়, অন্ধক প্রতিষ্ঠিত হবে, কেউ রুখতে পারবে না। এখানে নয়তো অন্য কোনো স্থানে প্রতিষ্ঠিত হবে অন্ধক। তারানাথ সেই কথার কোনো উত্তর দেয় না। মন্ত্র পড়তে শুরু করে সে। ঝোড়ো হাওয়া থেমে যায়, প্রকৃতি একেবারে শান্ত হয়ে যায়। সে নিজের স্বভাবে ফিরে আসে, কিশোরীর জ্ঞান ফেরে। আমরা তারানাথের সাথে পুজোর স্থান থেকে ডাক্তার পুত্রের ঘরে ফিরে আসি। আর তারানাথ মহেশ্বরের স্নান জল ডাক্তার পুত্র আর পত্নীর অবচেতন দেহের উপর ছিটিয়ে দিলে তাদের জ্ঞান ফেরে। তারা আগের মতো হয়ে ওঠে। আমরা ডাক্তারের অনিচ্ছা সত্ত্বেও পরদিনই ফিরে আসি কলকাতায়। সেই ঘটনার পরে কিশোরী নিজেই বিশ্বাস করে না সেথায় তার সাথে কি হয়েছিল। আর আমিও আমার স্বপ্নের কথা কাউকে বলি না। সব স্বাভাবিক চলতে থাকে। আমি মাঝে মাঝে কিশোরীর সাথে মটলেনের বাড়িতে আসতে থাকি। এই যেমন আজ রবিবারের বাজারে বিকেল পড়তে না পড়তেই এসে হাজির হয়েছি মটলেনের বাড়িতে। তারানাথ সিগারেটে টান দিতে দিতেই সবে বলতে যাবে, ঠিক তেমন সময় চারি এসে চিঠি দিয়ে যায়। তারানাথ চিঠিটা খুলে পড়ে, আপন মনে বলে, সে ফিরেছে, প্রেত নগরীতে ফিরেছে সে। সে ফিরেছে মানে? কে ফিরেছে? অন্ধক। কার চিঠি এটা? আমার এক বন্ধুর চিঠি। যেতে হবে তপোবন। আমরাও যাবো আপনার সাথে। যাবে? চলো, জানি না এবার সে কত ভয়ঙ্কর, কি আছে আমাদের সম্মুখে। আর আপনারাও যদি যেতে চান তাহলে দ্রুত রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব শীঘ্রই যেতে হবে তপোবন। অনেক দূরের পথ, অল্প বিস্তর জামা কাপড় নিলেই হবে। ওখানে বাজার পাতি আছে, ওখান থেকে নাই কেনাকাটা করে নেব। গল্পটি লিখেছে সুচরিতা কারার নস্কর। গল্পের বিভিন্ন চরিত্রে আমি রাজপ্রতাপ বসু, সন্তু, নিরুপম এবং বর্ণালী আছে। শব্দ সংযোজন এবং আবহে রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। তো কেমন লাগছে আমার গল্প জানাতে ভুলো না তোমাদের কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি এবং রিপ্লাইও দিই। খুব শীঘ্রই আসছে আরও রোমহর্ষক, আরও ভয়াবহ এবং অভিযানমূলক অভিজ্ঞতা। তাই আজকের মতো টাটা, একটু বিশ্রাম নিগে তপোবনের জন্য প্রস্তুত হও। ধন্যবাদ।